Hello, myself Dr. Navakumar Shah, Director, Panchkuda Jubo Computer Prashikhan Kendra এবং Institute of E-Learning। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসন্ন। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জানাই পাঁশকুড়া যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এবং ইনস্টিটিউট অফ ই লার্নিং এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, সাথে তাদের সাফল্য কামনা করি। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে, সংস্কৃত সাবজেক্ট একটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এইচএস পরীক্ষাতে সমস্ত পরীক্ষার্থীদের সমস্ত সাবজেক্টগুলির মধ্যে একটা ভীতি কাজ করে সংস্কৃত এবং ইতিহাস এই জাতীয় সাবজেক্টগুলো নিয়ে। তো আমরা মাধ্যমিক পরীক্ষার্থীদেরও যেমন সাহায্য করেছিলাম লাস্ট মিনিটের প্রস্তুতি তারা কিভাবে নেবে এবং লাস্ট মিনিটের প্রস্তুতি কিভাবে নিলে তাদের এগিয়ে যাওয়া পসিবল হবে, পরীক্ষাটা ক্র্যাক করা খুব সহজ হবে, সেই রকমই অনেকেই উপকৃত হয়েছেন মাধ্যমিক 2024-এর মাধ্যমিক পরীক্ষার্থীরা। তো আজকে এইচএস পরীক্ষার্থীদের জন্য সংস্কৃত সাবজেক্টের আলোচনা নিয়ে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে আমাদের সেন্টারে সম্মানীয় শিক্ষক শুভাশিস কাটুয়া মহাশয়কে। 14 বছর ধরে শিক্ষকতার সাথে যুক্ত আছেন এবং ঝাড়গ্রাম স্কুলের শিক্ষক। স্যারকে নমস্কার জানাই ইনস্টিটিউট অফ ই লার্নিং এবং পাঁশকুড়া যুব কম্পিউটারের পক্ষ থেকে। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা কাজে সামিল হওয়ার জন্য এবং স্টুডেন্টদের হেল্প করার জন্য। তো আজকে আমরা জেনে নেব কিভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। এবছর কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস চেঞ্জ হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, লাইক মাধ্যমিক যেমন 9:45 থেকে এবারের শিডিউলে আরম্ভ হয়েছে, কিভাবে প্রশ্নপত্র আসবে, কিভাবে আমরা লিখব, কোন কোন প্রশ্ন সম্বন্ধে আমাদের সাবলীল থাকা উচিত বা কোন কোন প্রশ্ন আমাদের লাস্ট মিনিট দেখে নেওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে স্যারকে বলার জন্য অনুরোধ করছি। স্যার, প্রথমে বলি যে এই সাবজেক্টটাতে অনেকেই আছে, যেমন ধরুন আজকের দিনে একজন আমাকে প্রশ্ন করেছিল যে স্যার আমি সারা বছর তো পড়ে গেলাম কিন্তু কিছুই আমি লিখে আসতে পারবো না। এবার কারণটা হচ্ছে এটা, সে সারা বছর শুধু টিউশনই পড়ে গেছে কিন্তু মাথায় কিছু তো ঢুকাতেই পারে। এবার তার ক্ষেত্রে তাকে একটাই টিপস দেওয়া হবে, বা যারা একদম ধরুন পড়েইনি সারা বছর তাদের জন্য একটা ছোট্ট টিপস বলতে বলি। এইচএসের মূলত সাবজেক্টটাতে শর্ট কোশ্চেনের পরিমাণটা বেশি। যেমন ধরুন প্রথমে আছে 15 মার্কের শর্ট কোশ্চেন, তারপরে থাকছে 11 মার্কের শর্ট কোশ্চেন। তাহলে শর্ট কোশ্চেন দাঁড়াচ্ছে মোট হচ্ছে 26 মার্ক। এরপরে বলি, তাহলে এরপরে ওই অংশটা থেকে একটা ভাব সম্প্রসারণ, মানে ধরুন নিজের মতো করে বিষয়টাকে তুলে ধরলেই হবে, সেটা 4 মার্ক, এই করে মোট 30 মার্ক। এবার পাস করার সিস্টেমটা কি? যদি কোনো ছেলে, আমি ধরে নিলাম সংস্কৃত মানে একটু ব্যাকরণ বা গ্রামার থাকবেই, সে হয়তো ব্যাকরণ সম্বন্ধে কিছুই জানে না, তাহলে তাকে পাস করানোর একটাই পদ্ধতি, সে যদি টোটাল শর্ট কোশ্চেনটাকে গুরুত্ব দেয় তাহলে সে সেখান থেকে ধরে নিলাম 26 মার্কের শর্ট কোশ্চেন সে হয়তো ভুল করে আসবে, এটা নিশ্চিত, সে 20 মার্ক তো অন্তত পেতে পারে শর্ট কোশ্চেন হিসাবে। এরপরে বলি, এই যে আমার যে সংস্কৃত সাবজেক্টটা আছে, এখানে মোট ধরুন গদ্য, পদ্য এবং নাটক বলে 3টা আইটেম আছে, এবং আরেকটা আইটেম আছে সাহিত্যের ইতিহাস বলে। তাহলে মোট দাঁড়ালো 4টা আইটেম। এই 4টা আইটেমের মধ্যে এখানে গদ্য, পদ্য, নাটক, আমি বলবো যে পড়ার সময় টোটাল বিষয়বস্তুর আগে যদি সে মুখস্থ করতে পারে তাহলে তার কাছে কোনো লং কোশ্চেন কোনো ব্যাপার না। স্যার যাই সাজেশন দিক না কেন বা সে যাই পড়ুক না কেন, যদি সে বিষয়বস্তুটার বিষয়ে জানে ওই গল্পটা, তাহলে 20 মার্কের যে লং কোশ্চেন, মোট 20 মার্ক বলতে কি আমাকে লিখতে হচ্ছে কি 5 মার্ক করে, মোট 4টা। তাহলে যদি বিষয়বস্তুটা মুখস্থ থাকে তাহলে সে ওখানে 20 মার্কের অনেকটাই সে নাম্বার পেয়ে যায়। আলটিমেট খুঁটিয়ে পুরো পাঠ্য বইটা তাকে পড়তে হচ্ছে, মানে যদি বিষয়বস্তুটা পড়া থাকে ওখানে 20 মার্কের লং কোশ্চেন সে করে আসতে পারছে, এবং যদি শর্ট কোশ্চেনটা করে আসতে পারে 26 মার্কের 20 মার্ক সে মিনিমাম পেয়ে যাচ্ছে। তাহলে এই করে আমার 40 মার্ক হয়েই যাচ্ছে। এরপরে তো প্রজেক্ট আছে 20 মার্ক, সেখানে প্রজেক্টটা ধরুন আপনার পেয়ে যাচ্ছে 16, 17, 18 গড়ে সবাইকেই দেওয়া হয়। তাহলে এবার হিসাব করে আপনি বলুন কত এবার সংস্কৃত সাবজেক্টে পাস করা সহজ না। এইবারে স্যার এটা তো পাস করার ব্যাপার গেল, কিন্তু এখন তো স্যার ব্যাপারটা হচ্ছে গ্রেডের ব্যাপার। যে আমি ওভারঅল বাকি সাবজেক্টগুলোতে আমি ভালো মার্কস আনলাম, কিন্তু আমার একটা সাবজেক্ট সংস্কৃত, তাতে আমার কম মার্কসের কারণে আমি ওভারঅল গ্রেডটাতে পিছিয়ে যাচ্ছি। তো প্রশ্ন হচ্ছে যে আমি তো পাস করার মতো হয়তো পড়ে নিয়েছি, কিন্তু ভালো রেজাল্ট আনবো কি করে? সেক্ষেত্রে ভালো রেজাল্ট বলতে একটাই জিনিস, লাস্ট মিনিট সাজেশন তো সবাইকেই দেওয়া হচ্ছে। এবার
ওই সাজেশন মূলত ওই ছেলেদেরকে দেখতে হবে যেটা যে বিগত সালে যেগুলো আসছে সেগুলো থেকে প্রায় ধরুন 90% কোশ্চেন আসবেই, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যদি একটা ছেলেকে যদি 80 বা 90, যেমন আমার গত বছর গিয়েছিল হাইস্ট 95, সেই ক্ষেত্রে সে কি করেছিল, কোনো শর্ট কোশ্চেন সে ছেড়ে আসেনি, প্রথম কথা। দ্বিতীয় কোশ্চেন দ্বিতীয় যেটা আমি বলতে চাইছি, সে কোনো লং কোশ্চেন ছেড়ে আসেনি। সে ভুল করেছে কি না, 15 মার্কের এই সাবজেক্টে ব্যাকরণ আসে, এবার ব্যাকরণে সে সামান্য ওই যে 5 মার্কের গ্যাপ ওইটাই সে পায়নি। আচ্ছা আচ্ছা, বুঝলেন? না হলে বাকি সে মোটামুটি সবটাই লিখে আসছে, যে কারণে সে 95 মার্ক এটা পেয়েছে। আচ্ছা, তাহলে শর্ট কোশ্চেনের উপরে আমাদের স্টুডেন্টরা একটু বেশি জোর দিতে। আচ্ছা, লং কোশ্চেন স্যার কিরকম থাকবে, কটা থাকছে? আমার এমসিকিউ এবারে আমি বলি লং কোশ্চেনটার বিষয় বলি। আমার এই সাবজেক্টটাতে গদ্যতে দুটো আইটেম আছে, পদ্যতে দুটো আইটেম আছে এবং নাটকে আছে একটা আইটেম। পরীক্ষার কোশ্চেনটা এইভাবে আসবে, গদ্য থেকে যে দুটো আইটেম আছে কেউ যদি একটা আইটেমটাকে বেশি করে গুরুত্ব দিয়ে যায় সেটা থেকেই আসবে, দুটো আইটেম থেকে দুটো কোশ্চেন আসবে। আচ্ছা আচ্ছা, বুঝলেন? দুটো আইটেম থেকে দুটো কোশ্চেন। কেউ হয়তো মনে করেছে আমি দুটো পড়বোই নি, তাহলে সে একটাই পড়ুক, ভালো করে পড়ে যাবে। আচ্ছা, একই রকম পদ্য থেকে দুটো আইটেম, দুটোর যে কোনো একটাও যদি গুরুত্ব দিয়ে যায় দিতেই পারে লং কোশ্চেন হিসাবে। আর নাটক যে আইটেমটা, ওখানে দুটো লং কোশ্চেন আসছে, ওখান থেকে তো সে দুটোই পেয়ে যেতে পারে। তাহলে কোশ্চেনের আমার স্ট্রাকচারটা কি রকম আসছে, যে এমসিকিউ আমার কটা থাকছে আর বা চার নম্বরের প্রশ্ন কটা থাকছে? এবার বলি, তাহলে এমসিকিউ বলতে আমি ধরে নিলাম প্রথমে 15 মার্কের এমসিকিউ আসছে। আচ্ছা, প্রথমে আপনার 15টা এমসিকিউ পড়ে যাচ্ছে। 15টা এমসিকিউ 15 মার্কে পড়ে যাচ্ছে, যেটা স্টুডেন্টদেরকে সিরিয়ালি দেখতে হবে এবং তারা একটু স্টাডি করলে বা একটু ব্যাপারটা ভালো করে যদি খুঁটিয়ে পাঠ্য বইটা পড়ে নেয় তাহলেই তারা এটাকে ক্র্যাক করতে পারবে। 15টা এমসিকিউ সে পেয়ে যাবে। তারপরে স্যার এরপরে 1 মার্ক করে আবার 11টা কোশ্চেন। আচ্ছা, আবার 1 মার্ক করে 11টা, এটা একটু লিখতে হবে, ওখানে কোনো অপশন নেই, লিখতে হবে। আচ্ছা, এটা এমসিকিউতে আপনার অপশনস থাকছে, এটাতে 1 মার্ক করে 11 নাম্বার হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে ধরুন আসছে টোটাল যে ওই যে গদ্য পদ্য নাটকটা, এই যে আইটেমটা বললাম, এখান থেকে আসছে একটা 4 মার্কের ভাব সম্প্রসারণ। আচ্ছা, 4 মার্কের ভাব সম্প্রসারণ, 4x1 হয়ে যাচ্ছে। হ্যাঁ। এরপর আসছে ধরুন লং কোশ্চেন। লং কোশ্চেন আপনার ধরুন এই যে 3টে আইটেম বললাম, এখানে 3টে আইটেম এবং লাস্ট একটা আমি বলেছিলাম সাহিত্যের ইতিহাস, প্রত্যেকটা থেকে 5 মার্ক করে আসবে, মোট 4টা লিখতে হচ্ছে। আচ্ছা, 5 মার্ক করে 4টে, এখানে আপনার 20 নম্বর হয়ে গেল, এখানে 20 মার্ক হয়ে গেল। এবারে আসছে আপনার ধরুন ব্যাকরণ 1 মার্ক করে। এবার অনেকগুলো আইটেম আছে, যেমন ধরুন কারক, প্রত্যয়, সমাস, এইভাবে অনেকগুলো আইটেম আছে, ওখান থেকে ব্যাকরণে আসছে 15। আচ্ছা, ব্যাকরণে আসছে আমার 15 নাম্বার, তাই তো? এই হচ্ছে আমার টোটাল কোশ্চেন স্ট্রাকচার হবে। তো আমাকে যদি ন্যূনতম পাসিং মার্কসও তুলতে হয় তাহলে আমাকে এমসিকিউর উপরে যোগ দিতে হবে। যদি ব্যাকরণ না আসে সেক্ষেত্রে আমার এই যে 11টা 1 নম্বরের প্রশ্ন আসছে এটার উপরে জোর দিতে হবে, প্লাস 4 নম্বরের যে কোশ্চেনটা আসছে এটার উপরেও জোর দিতে হবে। আর এটা তো আমার অল্টারনেটিভ, আমি তো দুটোর যে কোনো একটা করলি তাহলে আমি মোটামুটি একটা এভারেজ রেজাল্ট করতে পারি। এভারেজ বলতে আপনি 60% একদম নিশ্চিত, চোখ বন্ধ করে 60% আমি নিশ্চিত পেয়ে যাচ্ছি। আর যদি আমাকে ভালো রেজাল্ট করতে হয়, ব্যাকরণটাকে, কারণ ভুলটা হয় আমাদের সংস্কৃতে, মূলত সংস্কৃতে হচ্ছে ব্যাকরণটাতে ভুল হয়, তাই আমাকে যদি ভালো মার্কস করতে হয়, এভারেজ মার্কস তো আমি ব্যাকরণ ছাড়াই করে নেব, কিন্তু আমাকে যদি ভালো মার্কস করতে হয় কোনো স্টুডেন্টকে তাহলে সেখানে আমাকে 15 নম্বর এই ব্যাকরণ থেকে যেটা আসছে এই 15 নম্বরটাতে জোর দিতে হবে, এইটাতে ভালো করে পড়াশোনা করতে হবে। তো যাই হোক, পরীক্ষা তো আসন্ন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসন্ন, ইতিমধ্যে ফেয়ারওয়েল সমস্ত স্কুল দিয়ে দিয়েছে, অ্যাডমিট কার্ড তারা পেয়ে গেছে। তো পরীক্ষা কেন্দ্রে এবছর রুলস এন্ড রেগুলেশনসে কি চেঞ্জ আসছে? না, রুল রেগুলেশনস বলতে আগের মতোই আছে, কিন্তু সিসিটিভি ক্যামেরাটা একটা চলে আসছে। আচ্ছা আচ্ছা, যে কারণে ধরুন পরীক্ষা শুরুর প্রথম 15 মিনিট সেটুকুই ধরুন একটু সুযোগ সুবিধা যদি কোনো ছেলে পেতে পারে ওটুকুই, না হলে বাকি 3 ঘন্টা সিসিটিভি ক্যামেরার আওতাতেই থাকছে। আচ্ছা আচ্ছা, কিছুটা ইলেকশনের মতো, যারা পড়ে যায়নি তাদের একটু হয়তো কষ্ট থাকবেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, অতএব যে লাস্ট কটা দিন আছে এই কটা দিন খুব গুরুত্ব সহকারে পড়াশোনা করে। বলতে একটা জিনিস বলি, এখানে কিন্তু যেইটুকু টাইম আছে, ধরুন আমার হাতে এখন আমি 10 দিন আমি ধরে নিলাম, কিন্তু ওটা হচ্ছে 10 দিন একটু টাইম মেনটেন করে চলতে হবে। আচ্ছা, যেমন আমি আমার ছেলেদেরকে একটা কথা বলি, আমি সারা বছর পড়িনি বা আমার পড়ার ইচ্ছাও নেই, কিন্তু আমাকে এখন তো পাস করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। আমি সেক্ষেত্রে বলি সকাল 7টা থেকে 9টা পর্যন্ত পড়ুন, আবার ঘোরাঘুরি করার পর আবার 10টা থেকে 11টা পর্যন্ত
একটু পড়ে নি, হুম। বিকেল 4টা থেকে 5টা, হুম। আবার সন্ধ্যা 6টা থেকে 9টা, এইটুকু যদি সে পুরো না মানে একটানা পড়তে পারে, ওই বইটা দুবার করে রিভাইজ হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে যেই 10 দিন আমার কাছে সময় আছে, এই 10 দিনটাকে আমি একটু শিডিউল ওয়াইজ, অর্থাৎ একটা নিজেই রুটিন করে নেবো, যে সারা বছর যদি আমি ফাঁকিও মেরে থাকি তাহলে এই 10টা দিন যে আমার হাতে সময় আছে, এই 10টা দিনকে প্রপার কাজে লাগানোর জন্য একটা শিডিউল ওয়াইজ, যে আমি এই সময় এই সাবজেক্টটা পড়বো, এই সময় এই সাবজেক্টটা পড়বো, বা এইরকম ভাবে একটা তৈরি করে তার মধ্যে সংস্কৃত সাবজেক্টটাকে রেখে আমি টোটাল এমসিইউর উপরে গুরুত্ব দিতে পারি, এবং 11টা ছোট প্রশ্ন, 4 নম্বরের একটা প্রশ্ন এবং 5 নম্বরের আমি অল্টারনেটিভ ওয়েতে একটা চুজ করে নিতে পারি। তো করে যদি আমি প্রস্তুতি নিই, মোটামুটি আমি একটা খুব ভালো মার্কস আশা করছি, এবং আরও ভালো মার্কস যদি আমি চাই তাহলে 15 নাম্বার আমাকে ব্যাকরণের উপরে যেটা থাকছে এটার উপরে আমাকে গুরুত্ব দিতে হবে। তো আরেকটা কথা স্যার লাস্ট জিজ্ঞেস করবো, যে একটা ফিয়ার কাজ করে, কারণ যারা এইচএস দিচ্ছে এবারে তাদের লাস্ট পরীক্ষা যেটা ছিল মাধ্যমিক পরীক্ষা, জীবনের সব থেকে প্রথম বড় পরীক্ষা তারা দিয়েছিল, ফেয়ার অনেকটা কেটে গেছে, তাও একটা কাজ করে যে কি হবে, কি করব, কি বৃত্তান্ত, এই বিষয়গুলো মাথায় কাজ করে। তো এই প্রসঙ্গে আপনি কি করবেন, যে লাস্ট টাইম মোটিভেশন তারা কি থেকে পাবে, সাবজেক্ট মোটিভেশন? সাবজেক্ট মোটিভেশন হিসাবে বলবো যে পরীক্ষার ওই দিনেরই আমি কথাটা বলি। পরীক্ষার ওই দিন যেইটুকু সকালে ধরুন অল্প একটু টাইম পাচ্ছি, তো শুধু মূলত ওরা শর্ট কোশ্চেনের উপরে গুরুত্ব দিয়ে যায়, আর কিছুই দরকার নেই। আচ্ছা। ওটাই যদি করতে পারে, আমি মনে করি যে এই সাবজেক্টটাতে খুব ভালো রেজাল্ট করে। মানে আপনি মূলত আপনার দিক থেকে বলছেন যে যাতে শর্ট কোশ্চেনটা একদম নখদর্পণে থাকে, যাতে করে শর্ট কোশ্চেন যাই আসুক সেটা যেন ওরা ক্র্যাক করতে পারে। তো স্যার অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে লাস্ট মিনিট গাইড করার জন্য। তো যাই হোক, পাঁশকুড়া যুব কম্পিউটার এবং ইনস্টিটিউট অফ ই লার্নিং এর পক্ষ থেকে আপনাকে স্যার অনেক কৃতজ্ঞতা জানাই। তো পরীক্ষা আসন্ন, সাবজেক্ট আজকে রইল সংস্কৃত সাবজেক্ট খুব একটা ভয়ভীতির সাবজেক্টের মধ্যেই আমার অন্তত ধরা থাকে, কারণ একটু কমপ্লিকেটেড সাবজেক্ট বলে আমার মনে হয়। ইতিহাসের পরে যদি কোনো মানে মুখস্থ একটা ব্যাপার থাকে বা একটা ব্যাকরণের ক্ষেত্রে একটা নিয়ম নীতির ব্যাপার থাকে। তো যাই হোক, স্যারকে আমরা পেয়েছিলাম, স্যার আজকে অনেকক্ষণ সময় দিলেন, স্যার বললেন কিভাবে কি প্রস্তুতি নিতে পারি। স্যার আপনার পক্ষ থেকে কোনো কোশ্চেন সাজেস্ট থাকবে, যেই ধরনের কোশ্চেন আসতে পারে? আমি সাজেস্ট বলতে পারি যে শর্ট কোশ্চেন যে কোনো সহায়িকা বই থেকে যদি একটা ছেলে পড়তে পারে, মানে যা আছে তার নিজের যতটুকু আয়ত্তে থাকুক মাথায়, শুধু বই থেকে মিনিং বই থেকে শর্ট কোশ্চেনগুলো পড়ুক, আর টোটাল লং কোশ্চেন হিসাবে শুধু বিষয়বস্তুগুলো পড়ুক। ব্যাকরণ হিসাবে বিগত বছরে যেগুলো আসছে সেই বিগত বছরের ব্যাকরণগুলো শুধু পড়ুক। এইটুকু যদি কোনো স্টুডেন্ট করতে পারে, সে কিন্তু এই সাবজেক্টটাতে যথারীতি পাস, মানে খুব ভালো রেজাল্ট করে। পাস আমার বলার ঠিক নেই, খুব ভালো রেজাল্ট করবে। যাই হোক, স্যারকে অসংখ্য ধন্যবাদ লাস্ট মিনিট সময় দেওয়ার জন্য। তো পড়াশুনো খুব ভালো করে করো, যে কটা দিন বাকি আছে। আমরা এইচএসএ অনেক দিন আগে থেকেই আমরা এইচএস স্টুডেন্টদেরকে গাইড করতে পারবো, সমস্ত সাবজেক্ট নিয়ে আমরা গাইড করতে পারবো। এর জন্য ইনস্টিটিউট অফ ই লার্নিং খুব গর্ববোধ মনে করছে। যাই হোক, তোমাদের জন্য লাস্ট মিনিটের সাজেশনস আরও আসছে, বিষয়ভিত্তিক সাজেশনস আসছে। স্যারেদের কথা মন দিয়ে শোনো, ভালো করে পড়াশুনো করো এবং আলটিমেট মোটিভেশন রাখো। ভয়কে জয় করতে হবে, কোনো ভয় নয়। এরপরে আমাদের যেটা আসছে সুযোগ, সেটা হচ্ছে কেরিয়ার চুজ করে নেওয়ার। আগামী দিনে আমাদেরকে কেরিয়ার চুজ করতে হবে। আমরা কোন পথ বাঁচবো, কোন পথে চলবো, কিসে আমরা কেরিয়ার তৈরি করব, আলটিমেট সেই ধরনের বিষয়গুলো আমাদের কাছে এসে হাজির হবে এইচএস পরীক্ষার ঠিক পরবর্তী সময়। তো এইচএস পরীক্ষার্থীদের জন্য আবারও অনেক শুভকামনা রইল। পরীক্ষার পরে ঠিক পর মুহূর্ত থেকেই আমাদের খুলে যাচ্ছে ইনস্টিটিউট অফ ই লার্নিংয়ে একটা ডিভিশনস খুলে যাচ্ছে, যেটা হচ্ছে কেরিয়ার গাইডেন্স ডিভিশন। কেরিয়ার গাইডেন্সে আমরা কি করব না, জেনারেলি স্টুডেন্টদেরকে আমরা গাইড করব তার পছন্দ অনুযায়ী সে কোন প্যাথ নির্বাচন করলে সাকসেস পেতে পারে। কারণ আলটিমেট কি হয়, আমরা হেঁটে অনেক দূর চলে এসেছি। মাধ্যমিক একটা সিঁড়ি ছিল, আমরা পেরিয়ে গেছি। এইচএস একটা সিঁড়ি ছিল, আমরা অলরেডি পেরোচ্ছি। তো আশা করি সবার ভালো রেজাল্ট হবে, কিন্তু এইচএস এর পরে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
চ্যালেঞ্জ মিন্স কি? চ্যালেঞ্জ মিন্স কেরিয়ারটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আমি কি করব, আগামী দিনে কোথায় যাব। আর যদি আমি আজকের দিনে কেরিয়ারটাকে ঠিকভাবে নির্বাচন না করতে পারি, আমার ওই পথটাকে ঠিকভাবে না ধরতে পারি, আর মাধ্যমিকের পরে এইচএস আসবে এটা গ্যারেন্টি ছিল, বাট এইচএস এর পরে কি হয়, আমার কাছে অনেকগুলো রাস্তা একসাথে খুলে যায়। এই অনেকগুলো রাস্তার মধ্যে আমাকে একটা নির্বাচন করতে হবে, আমি অ্যাকচুয়াল কোন রাস্তা দিয়ে হাঁটবো বা কোন রাস্তা দিয়ে হাঁটলে আমি সাকসেস পাবো। তার জন্য ইনস্টিটিউট অফ ই লার্নিং সমস্ত এইচএস স্টুডেন্টদের পাশে আছে। আমাদের প্যারেন্ট ব্র্যান্ড হচ্ছে সাইরাস কেরিয়ার গাইডেন্স। সাইরাস কেরিয়ার গাইডেন্সের সহায়তায় ইনস্টিটিউট অফ ই লার্নিং প্রত্যেকটা ছাত্রছাত্রীকে সহযোগিতা করবে, তারা তাদের কেরিয়ারের লক্ষ্যে পৌঁছানোর জন্য, তারা তাদের জীবন কিভাবে আগামী দিনে চালিত করতে পারে এটার জন্য। তো তার জন্য বেশি কিছু না, জাস্ট তোমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা আমাদের সাথে ডিরেক্ট কমিউনিকেট করতে পারো। আফটার এইচএস তোমরা কি নিয়ে কেরিয়ার করতে চাও বা কোনটা নিয়ে কেরিয়ার করলে তোমাদের বেটার হবে, এগুলো নিয়ে তোমরা কথা বললে আমরা তোমাদেরকে গাইড করে দেবো। আমাদের সাথে আছে 20+ বিশেষজ্ঞের টিম, যারা টিচার, যারা মার্কেটিংয়ে বিভিন্ন বিষয়ে এক্সপেরিমেন্টস, যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে, যারা এই ইন্ডাস্ট্রিটাকে, যারা এই জব মার্কেটটাকে 20 বছর 25 বছর ধরে খুব সামনে থেকে দেখছে, যারা এই জব মার্কেটের রেগুলেশনটাকে দেখতে পাচ্ছে, তারা তোমাদেরকে গাইড করবে। গাইডেন্সের চার্জ ছিল আগে 1500 টাকা, 1500 টাকা আমরা নিতাম, সেটাকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছি এইচএস স্টুডেন্ট 2024 সালে যারা এইচএস দিচ্ছে তাদের জন্য। তো তোমরা যোগাযোগ করতেই পারো, যোগাযোগ সমস্ত কিছু ডেসক্রিপশনে দেওয়া থাকলেও তোমরা দেখে নিতে পারো। স্যারকে অনেক অনেক ধন্যবাদ আবারও ইনস্টিটিউট অফ ই লার্নিংয়ে সময় দেওয়ার জন্য। স্যার নমস্কার।